মৃত্যুবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, নির্বাচন চান না প্রধান উপদেষ্টা, অভিযোগ বিএনপি নেতাদের। জাপানের সাথে ৬টি সমঝোতা স্মারক সই বাংলাদেশের, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে $100 কোটি দেবে টোকিও। নিম্নচাপের প্রভাবে আজও সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দমকা হাওয়া, জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, দুর্ভোগে লক্ষাধিক মানুষ। সাজানো বন্দুকযুদ্ধের নামে পুলিশি বিভৎসতা, গুলি করে পঙ্গু করা হতো বিরোধী দলের নেতাদের। নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই নেতা দাবি করেন, সংস্কার করার জন্য বিদেশ থেকে লোক আমদানি করছে সরকার, কিন্তু সংস্কার কথা বলতে বলতে এখন তারা নির্বাচনই দেখতে চায় না। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সাথে আলোচনা করেছে, সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচনে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। এর আগে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় দলের প্রতিষ্ঠাতার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আজকে এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য। আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেকটা সরে গেছে বিএনপি। তাদের মতে গণমানুষের দল হতে হলে বিএনপিকে আদর্শের জায়গায় আরও সচেতন হতে হবে। শাহনেওয়াজ বাবলু রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্টের বিপ্লব ছিল একনায়কতন্ত্র আর স্বৈরাচারের বিরুদ্ধে। ঠিক এমনই বাকশাল থেকে গণতন্ত্রের কথা বারবার বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। যিনি প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্র ১৯৭৭ থেকে ৮১। এই ৫ বছরে বদলে দিয়েছিলেন এদেশের রাজনীতি। জুলাই পট পরিবর্তনের পর আবারও যখন আলোচনায় গণতন্ত্র, ঠিক তখনই দলের প্রতিষ্ঠাতার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করছে বিএনপি। আগামীর ক্ষমতার পালাবদলের যখন সূচনা, তখন কতটা আদর্শিক রাজনীতি করছে জিয়াউর রহমানের হাতে গড়া দলটি। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে জিয়াউর রহমানের চিন্তার সঙ্গে বিএনপির বর্তমান রাজনীতির রয়েছে বিস্তর ফারাক। তিনি প্রত্যাশা করছেন সাবেক এই প্রেসিডেন্টের রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করা উচিত জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলোর। উনি হচ্ছে এমন অনেক কিছু করেছেন যা প্রচলিত না, যেমন খাল কাটা আন্দোলন। যে খাল কেটে উনি হচ্ছে দেশে একটা বিপ্লব আনতে চেয়েছিলেন, যে এটার মাধ্যমে পানি আসবে, সেটা দিয়ে আমাদের দেশের শস্য হবে। তারপরে উনি হচ্ছে পলিটিক্স এত ইজি পলিটিক্স চান নাই, উনি একটু ডিফিকাল্ট পলিটিক্স চেয়েছিলেন। তারপরে ওনার সময় সার্ক হলো, উনি সার্কের স্বপ্নদ্রষ্টা। সার্ক দিয়ে হচ্ছে ফরেন পলিসি, এই পুরা রিজনটাকে একরকম করে উনি তৈরি করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান সাহেব যেভাবে চিন্তা করতেন, উনি যখন একটা দল গঠন করেছিলেন, বা উনি যেভাবে রাজনীতিকে দেখতেন, বা যেভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, এখন বিএনপি মনে হয় না সেই পথে হাঁটছে। জিয়াউর রহমান দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। জিয়াউর রহমানের মেইন যে থিমটা, সেই থিমটাকে যদি উনি কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই সফরে সই হয় ৬টি সমঝোতা স্মারক। জানানো হয়, বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান।
জাপান সফরের তৃতীয় দিনে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক বৈঠক করতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। সেখানে তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর বৈঠকে বসেন দুই নেতা, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও জাপানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার এবং সংস্কার প্রক্রিয়াকে সমর্থন দেয় প্রধান উপদেষ্টা জাপান সরকার প্রধানকে ধন্যবাদ জানান। We thank Japan for supporting the interim government in its reform initiatives. We seek Japan's active support and cooperation in our endeavor. বৈঠকে উন্মুক্ত এবং নিরাপদ ইন্দো প্যাসিফিক বিষয়ে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে জাপানের সাথে বাংলাদেশ যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলেও জানান ডক্টর ইউনূস। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, secure, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. বৈঠক শেষে প্রকাশ করা হয় যৌথ সংবাদ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয় রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান তাদের মিয়ানমারে টেকসই এবং নিরাপদ প্রত্যাবাসন। এছাড়া প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে দুই দেশ নীতিগতভাবে একমত হওয়ায় সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাগত জানানো হয়। এছাড়া বাংলাদেশ এবং জাপানের মধ্যে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে জাপান বাংলাদেশকে $100 কোটি বেশি সহায়তা দেবে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। আজও সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে হচ্ছে থেমে থেমে বৃষ্টি, সাথে রয়েছে দমকা হাওয়া। গতকালের টানা বর্ষণে রাজধানী নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস বলছে দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। টানা বর্ষণে নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিতে গাউসিয়া মার্কেটের কিছু কিছু দোকানে পানি উঠে গেছে। রাস্তা ও মার্কেটের আশপাশে পানি জমে যাওয়ায় অধিকাংশ ব্যবসায়ী দোকান খুলতে পারেননি। ফুটপাতের দোকানগুলো বন্ধ রয়েছে। রাজধানীর অধিকাংশ ফুটপাতের চিত্র এমনই। সকালে তো কোনো মানুষ বাইরে নাই, আমাদের রোডও খ্যাপ নাই, কোনো ইনকাম নাই। রাস্তাতে পানি ঢুকার ভরার পরে আপনার মার্কেটে পানিটা ঢুকে, তখন দোকানদার অনেক সমস্যা হয়ে যায়, বিক্রি কাস্টমার আসে না এবং বিক্রিটা খুব খারাপ হয়। উন্নয়ন বলতে এই উন্নয়নের জোয়ার এইটি দেখতেছি, পানি ছড়ার কোনো কাজ নাই। টিভিতে দেখি যে উন্নয়ন, কিন্তু কাজে কামে উন্নয়ন নেই। আবহাওয়া অফিস জানায় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টি 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। হয়তো বা আজকের মধ্যেই যে আমাদের নিম্নচাপটি সাগরে আছে বা আমাদের ল্যান্ডার টাঙ্গাইল পার্শ্ববর্তী জায়গায় আছে, সেটা হয়তো বা দুর্বল হয়ে আজকের মধ্যে সেটা লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম বিভাগের মাইজদিকোটে 285 মিলিমিটার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।
গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা। ভোলার ঢালচর, চরনিজাম, কজির চর, কুকরিমুকরি সহ অন্তত 10 এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি, মারা গেছে গবাদি পশু, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকা। নোয়াখালীর হাতিয়ার প্লাবিত এলাকায় নামতে শুরু করেছে পানি, কমছে শহরের জলাবদ্ধতাও। ফেনীর পরশুরাম উপজেলার মোহরী নদীর তীরবর্তী বল্লামুখ বাঁধ এলাকায় ভারত ড্রেন নির্মাণ করতে চাইলে বাধা দেয় বিজিবি। পরে ভারতীয়রা সরে গেলেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বরগুনায় অস্বাভাবিকভাবে জোয়ারে পানি বেড়ে তলিয়ে যায় নিচু এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। নিম্নচাপের প্রভাবে বরিশালে বন্ধ রয়েছে নৌযান চলাচল। প্রকাশ্যে ধরে নিয়ে আটকে রাখা হতো থানায়, কখনো তুলে দেয়া হতো সাদা পোশাকধারীদের কাছে। এরপর মধ্যরাতে চোখ হাত পা বেঁধে পুলিশের গাড়িতে নেওয়া হতো নির্জন স্থানে। বন্দুকের নল ঠেকিয়ে পায়ে করা হতো গুলি, পরে ফাঁকা গুলি ছুঁড়ে সাজানো হতো বন্দুকযুদ্ধের নাটক। 2013 থেকে 16 সালের মধ্যে সাতক্ষীরা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় নিয়ে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। সোহেল রানার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার আব্দুর রউফ 2013 সালের 16 ডিসেম্বর মধ্যরাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় একটি কলেজ মাঠে নিয়ে গুলি করে হাঁটুর নিচে। আব্দুর রউফের দাবি, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় তার অপরাধ। স্যার আমাদের কি অন্যায়? তুলে অন্যায় তোরা তো বিএনপি বড় মোস্তান, এইটুক বলে স্যার, আর কোনো কথা না স্যার, এইটুক বলেই গুলি। মামা ছিল ওইখানে। সেদিন একই ঘটনা ঘটে তার ভাগ্নে তৎকালীন ছাত্রদল নেতা রিয়াজুল ইসলামের সাথে। প্রাণে বেঁচে ফিরলেও সাজানো বন্দুকযুদ্ধে এক পা অকেজো রিয়াজুলের। এইখানে একটা গুলি ধরে, এইখানে একটা ধরে, চুরি মুঠো ধীরে এইখানে নিয়ে আসে, বলে তুই দৌড়া। কথা বলতে বলতে এখানে পায়ে গুলি ঠেকাইয়া এইখানে দাম করে ফেলায় দেয়। স্থানীয়রা বলছেন, ভিন্নমত বা রাজনৈতিক মতাদর্শ দমনে দানব হয়ে ওঠে তৎকালীন সাতক্ষীরা জেলার পুলিশ। 2013 থেকে 16 সাল পর্যন্ত অন্তত অর্ধশত মানুষ গুলিবিদ্ধ হয়ে হারিয়েছেন স্বাভাবিক জীবন। ডান পায়ে ওরা প্রথম শ্যুট করে, প্রথমবার ফায়ার হয়নি, পরে লোড করে আবার নতুন করে ফায়ার করে। ফায়ার করলেই আমার পাটা মনে হলো যেন একেবারে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেল। সাইডে গুলির শব্দ হতে লাগলো, তখন আমি রোডে দাঁড়াই আছি। তারপরে একজন দেখলো আমার পায়ে কি একটা স্প্রে করলো, পাটা ঠান্ডা হয়ে গেল। পরে একজন এসে ওই ঠেকাই গুলি করলো। অনুসন্ধান বলছে, নিক্যাপিং বা পায়ে গুলি করার আগে অবশ করতে হাঁটুর নিচে এক ধরনের স্প্রে ব্যবহার করা হতো। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে চলত কালক্ষেপণ। এক পর্যায়ে পা কেটে ফেলতে বাধ্য করত। শুধু তাই নয়, একের পর এক মামলা দিয়ে বিষিয়ে তোলে ভুক্তভোগীদের জীবন, যার বেশিরভাগই ভুতুরে সাক্ষী। আমরা যেটা জানি না, শুনি না, কিছু জানি না, সেটা তার উল্টোটা লেখা হইতে। আমি তো জানিই না, অথচ আমার সাক্ষী না বানাইছে। আমরা কিছু দেখিনি, ওটা ও বলতেও পারেনি, ওটা জানো উনি কিছু। মামলা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক নাজমুল আহসান, এসপি মঞ্জুরুল কবির সহ বেশ কয়েকজনের নামে। ভয়ানক বর্বরতা আমরা দেখেছি এবং তৎকালীন পুলিশ অফিসাররা কিন্তু এখনো নির্বিঘ্নে তারা বিভিন্ন জায়গায় বাহিনীর ভিতর যেমন আছে, অনেকে অবসর নিয়ে ভালোই আছে। কথিত বন্দুকযুদ্ধের নামে পরিকল্পিত এই মিশনে যারা জড়িত তাদের কেউই ধরা পড়েননি, বরং আইনশৃঙ্খলা বাহিনী তাদের পালাতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। সোহেল রানা, চ্যানেল 24, ঢাকা। ট্রাক আটকে চাঁদাবাজির দায়ে দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করছে সেনাবাহিনী। গ্রেপ্তার তারিকুল ইসলাম, পার্বতীপুরের এনসিপি সংগঠক। পুলিশ জানায়, বড় পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত মালামাল বিক্রয়ের জন্য টেন্ডার পায় সেনা কল্যাণ সংস্থা। গতকাল সেই মালামাল নিয়ে 2টি ট্রাক কয়লা খনি থেকে বের হচ্ছিল। এ সময় তরিকুল সহ কয়েকজন ট্রাক আটকে চাঁদা দাবি করে। খবর পেয়ে সেনাবাহিনী তারিকুলকে আটক করতে পারলেও পালিয়ে যায় বাকিরা। পরে তাকে পার্বতীপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এই ঘটনায় পার্বতীপুর থানায় মামলা হয়েছে।
অস্থায়ীভাবে ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত। একদিন আগে মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আদেশকে ক্ষমতা বহির্ভূত বলে ঘোষণা করেছিল। তবে সেই আদেশ স্থগিত করে আপাতত শুল্ক আবারও চালু করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস স্থানীয় সময় বৃহস্পতিবার এক জরুরি আদেশে বাণিজ্য আদালতের রায় কার্যকর হওয়া থেকে সাময়িক বিরতি দেয়। এই আদেশে আদালত কোনো ব্যাখ্যা দেয়নি। তবে মামলার বাদী পক্ষকে 5 জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে বলা হয়, শুল্ক কার্যক্রম বন্ধ হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আদালত এই যুক্তি মেনে নিয়েই আপাতত শুল্ক চালু রাখার অনুমতি দিয়েছে। এই আদেশকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ার মস্কো ও এর আশপাশের এলাকার কয়েকটি অস্ত্র কারখানায় হামলা দাবি করেছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার চালানো হামলার লক্ষ্য ছিল মাইক্রোচিপ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্মাণ কেন্দ্র। এমনটি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেশ কয়েকটি ড্রোন প্রতিহতের দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলেও খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়। একই দিন ইউক্রেনের কয়েকটি অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় হতাহত হন বেশ কয়েকজন। আজই বিসিবির নতুন সভাপতির দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিকেলে জরুরি বৈঠকে বসছেন বোর্ড পরিচালকরা। গতরাত 11টা থেকে প্রজ্ঞাপন জারি করে ফারুকের পরিচালক মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। 10 পরিচালকের মধ্যে 8 জনই যে সভাপতি পদে আর ফারুককে দেখতে চাননি, তাই অনাস্থা এনে সন্ধ্যায় ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন তারা। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল এসব পরিচালকের। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে ইতিমধ্যেই আইসিসির কাছে নালিশ করেছেন ফারুক। অনিয়ম পেলে বিসিবিকে নিষিদ্ধ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এদিকে আমিনুল ইসলামকে বোর্ড সভাপতি করতে আরও আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিল ক্রীড়া মন্ত্রণালয়। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।